এখন জলপাইয়ের সিজন, জলপাইয়ের আচার তৈরি করে কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারেন। আজকের আচারের রেসিপিটা কিন্তু টক মিষ্টি ঝাল ঝাল জলপাইয়ের আচার। আচারটা খেতে কিন্তু দারুণ হয়েছে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আজকে আচারটা তৈরি করে দেখাবো। আপনারাও কিন্তু চাইলে এভাবে বাসায় তৈরি করে অনেক সারা বছর কিন্তু সংরক্ষণ করতে পারেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন রেসিপিতে। আমার আজকের রেসিপি জলপাই সহজভাবে কিন্তু আজকে তৈরি করে দেখাচ্ছি, যাতে ঝামেলা ছাড়াই বাসায় তৈরি করতে পারেন। তো আমি এখানে 2 কেজি মতো জলপাই নিয়েছি। জলপাইগুলো আমি ভালো করে ধুয়ে কিন্তু শুকিয়ে নিব। তারপর এই যে জলপাইয়ের কিন্তু যে ইয়াটা আছে ওগুলো আমি সবগুলো পরিষ্কার করে নিব। তো এই পর্যায়ে আমি জলপাইগুলো ভালো করে ধুয়ে কিন্তু শুকিয়ে নিলাম। এখন শুকানো বলতে রোদে দেওয়া না, শুকানো বলতে এমনিতে পানি ঝরিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি একটা ছুরির সাহায্যে কিন্তু জলপাইয়ের চারপাশ দিয়ে কিন্তু দাগ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে করে কিন্তু দাগ দিয়ে দিলে না জলপাইগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, যেহেতু লবণ আচার মশলা সব কিছু একসাথে ঢুকবে আর কি। তাই তো আমি যেহেতু জলপাইগুলো আস্ত রাখবো তাই এভাবে করে দিচ্ছি। আপনারাও চাইলে অন্যভাবেও কিন্তু করতে পারেন। তো এভাবে আমি সবগুলো কিন্তু জলপাই দাগ দিয়ে দিলাম। এভাবে আমি বেশ কিছু পানি দিয়ে কিন্তু জলপাইগুলো দিয়ে সেদ্ধ করার জন্য কিন্তু পানি দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া আর লবণ একসাথে দিয়ে কিন্তু আমি সব কিছু ভালো করে সেদ্ধ করে নিব। সেদ্ধ বলতে বেশি সেদ্ধ করব না, হালকা সেদ্ধ করব আর কি। জলপাই যেহেতু সেদ্ধ করলে এমনিতেই নরম হয়ে যায়। তো আমি এগুলো সেদ্ধতে কিন্তু বসিয়ে দিব এভাবে করে। পানিটা কিন্তু অবশ্যই বেশি করে দিবেন। তো এদিকে আমি মশলাগুলো একসাথে করে নিলাম। এখানে আমি আদা নিলাম, রসুন কিন্তু কিছুটা থেতলো করে নিলাম। তারপর এখানে শুকনা মরিচ, তেজপাতা, সরিষার তেল, সরিষা বাটা, তারপর এখানে পাঁচফোড়নের গুঁড়া, তারপর ভিনেগার, চিনি, লবণ, যা যা লাগে আর কি সব কিছু নিয়ে নিলাম। এই যে আমার জলপাইগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। জলপাইগুলো কিন্তু দাগ কাটার কারণে একটু ফাটা ফাটা হয়ে গেছে, এতে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। এখন এই পর্যায়ে একটা ডেক্সি বসে, ডেক্সিটা গরম হয়ে গেলে আমি ওখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তারপর এলাচ, তেজপাতা, দারচিনি, তারপর শুকনা মরিচ, কিছুটা থেতলো করা রসুনও দিয়ে দিলাম, আদা কুচিও দিয়ে দিলাম। এগুলা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু ভেজে নিব। তারপর কিছুটা রসুন দিলাম, যাতে আচার খেতে কিন্তু ভালো লাগে। আচারের কিন্তু আমার রসুনগুলো বেশি ভালো লাগে। তো এগুলা কিন্তু ভাজা ভাজা করে আমি কিন্তু ভেজে নিব বেশ কিছুক্ষণ ধরে, যাতে একটা ভালো একটা স্মেল বের হয় আর কি। এভাবে করে কিন্তু ভেজে কিন্তু আচার তৈরি করলে কিন্তু ভালো একটা সুগন্ধ তৈরি হয়। তো যাই হোক, এখানে আমি সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষাগুলো আমি হালকা পানি দিয়ে কিন্তু ব্লেন্ডার করে নিলাম। পানিটা কিন্তু অবশ্যই কম দিতে হবে, আচারের মধ্যে কিন্তু পানি থাকলে কিন্তু আচারটা কিন্তু নষ্ট হয়ে যায়। এখানে আমি কিছু কালারের জন্য একটু হলুদের গুঁড়া দিলাম, তারপর লবণ দিলাম, তারপর হালকা একটু মরিচের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়াটা দিলাম একটু কালারের জন্য। এখানে আমি গরম মশলাটাও দিয়ে দিলাম একটু করে, যাতে ফ্লেভারটা একটু সুন্দর আসে আর কি। তো এখানে এই পর্যায়ে আমি কিছুটা ভিনেগারও দিয়ে দিলাম। ভিনেগারের কারণে কিন্তু আচারটা কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, দেখে হয়তো বা বুঝতে পারছেন। এভাবে করে কিন্তু আচার তৈরি করে কিন্তু সারা বছর চাইলে সংরক্ষণ করা যায়। আমি আপনাদের একটু গ্রেভিটা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে কিন্তু ভালো করে কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন এই পর্যায়ে আমি সব কিন্তু জলপাই একসাথে দিয়ে দিলাম। সে কিন্তু আচার করার সময় বড় ডেকচি বা পাতিলে তৈরি করার চেষ্টা করবেন, এতে কিন্তু নাড়াচাড়া করতে কিন্তু সুবিধা হয়। ছোট ডেকচিতে করলে কিন্তু নাড়াচাড়া করতে অনেক বেশি অসুবিধা হয়, তাই জলপাইগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এগুলো সংরক্ষণ করবে, এগুলো তেলে কিন্তু ডুবিয়ে রাখলে এমনিতেই কিন্তু অনেক বেশি নরম হবে। তাই যেহেতু আমি জলপাইগুলো আস্তে আস্তে করে রাখবো, এই পর্যায়ে কিন্তু আমি মশলা আর জলপাই সব কিছু কিন্তু একসাথে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমি কোনো কিন্তু পানি ব্যবহার করি না। এখানে আমি এই পর্যায়ে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার কারণে কিন্তু জলপাই থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি লবণও ব্যবহার করেছিলাম। এখন চিনিগুলো ভালো করে কিন্তু মিশিয়ে নিব। আর আমার চুলার আঁচটা কিন্তু এমনিতে মিডিয়ামে আছে। তো এভাবে করে কিন্তু যেহেতু এখানে পানি নাই, তাই পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই চুলার আঁচটা সবসময় কিন্তু ছোটোতে রাখবেন। তারপর আমি আবার সব কিছু ভালো করে মিক্স করে একটা ঢাকনা দিয়ে কিন্তু রেখে দিব। এখন এই পর্যায়ে ঢাকনা খুলে আমি আবার কিছুটা নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিন্তু পানিটা বের হয়ে কিন্তু একটু গ্রেভিটা কিন্তু একটু পানি টাইপের হয়ে গেছে।
তো এখানে আমি একটা খুন্তির সাহায্যে কিন্তু একটু একটু করে আবার করে দিলাম। এই পর্যায়ে আমি পাঁচফোড়নের গুঁড়া করে নিলাম। পাঁচফোড়নগুলো ভাষায় কিন্তু গুঁড়া করলে কিন্তু কম তিতা হয়। বাজার থেকে কিন্তু যে গুঁড়াগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু তিতা হয়। এগুলো হালকা একটু আপনারা তাওয়ার মধ্যে কিন্তু হালকা একটু ভেজে তারপর ব্লেন্ডার করে নিলে কিন্তু অনেক বেশি সুগন্ধ হয়। আচারে কিন্তু পাঁচফোড়নে অবশ্যই দিতে হবে, পাঁচফোড়ন দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। তো এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঠান্ডা করে নিলাম, দেখতেই পাচ্ছেন। অবশ্যই দেখে কিন্তু বুঝতেই পারছেন। এখন অবশ্যই আপনারা সংরক্ষণ করার জন্য কিন্তু কাচের বয়ম লাগবে। কাচের বয়মটা কিন্তু আগে থেকে ধুয়ে কিন্তু শুকিয়ে রাখতে হবে। তো এভাবে বয়মে করে আমি সব কিছু নিয়ে আলাদা করে নিয়ে তারপর এখানে উপর থেকে আমি কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে কিন্তু এভাবে করে ফ্রিজে রেখে দিব। তো আমার আজকের রেসিপিটা এই পর্যন্তই। আচারের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।